মানুষ ভাবে সে পাহাড় জয় করতে এসেছে, কিন্তু প্রকৃতি যখন খেলা শুরু করে তখন বোঝা যায় সে কতটা অসহায়। সেদিন আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। রাঁচির সেই বৃষ্টি আর আমার চোখের সামনে উড়ে যাওয়া সেই টিনের চাল আজও যেন শক্তির চোখের সামনেই ভাসছে। দিনটা শুরু হয়েছিল একরাশ শান্তি ও আশীর্বাদ নিয়ে। চলুন আপনাদের আজ নিয়ে যাব এক রহস্যময় স্থানে, যার নাম তাঙ্গিনাথ ধাম। হচ্ছে আমাদের ট্রিপের ডে 3, লাস্ট ডে। আর এখন আমরা সবাই ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে আছে হচ্ছে টোস্ট আর সস দিয়েছে, আর যারা যারা চা খাবে চা খেতে পারে। জল খাবার খেয়েই বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। নেতারহাটের সকালের আবহাওয়া যেন অন্যই রকম। রাস্তাগুলো ঠিক যেন কার্পেট বিছানো, কিন্তু এই নির্জনতা যেন কোনো এক ঝড়ের সংকেত দিচ্ছিল। आगे किसी से पूछ लेते हैं। भैया तांगीनाथ का रास्ता, तांगीनाथ धाम। অলমোস্ট 40 কিলোমিটার চালিয়ে নেওয়ার পরে নেতারহাট থেকে আমাদের তাঙ্গিনাথ ধামের রাস্তা খুঁজে পেতে বেশ কষ্টই হচ্ছিল। তাই আমরা একজন লোকালকে জিজ্ঞেস করার পরে সে জানালো যে আমরা ঠিক রাস্তা দিয়ে আসি। তো চলো আমরা এগিয়ে যাই তার দিকে। তাঙ্গিনাথ ধামে শুধু কোনো মন্দির নেই, আছে শুধু হাজারো বছরের ইতিহাস। কথিত আছে পরশুরামের কুঠার আজও নাকি এখানে গেঁথে আছে। তো চলো দেখা যাক। আমরা তাঙ্গিনাথ ধামে এসে গেছি। আমরা ট্রেকিং করছি এখানে। বেশ দারুণ ওয়েদারটা আছে, মোটামুটি ভালো ছায়া আছে, কোনো কষ্ট হবে না চাপতে। এখন যাচ্ছি আমরা পুজো দিতে। মানে খুবই একটা অন্যরকমের ভাইব, মানে খুব পজিটিভ একটা ভাইব। চারিদিকে শিবলিঙ্গ আছে আর অনেক কিছু আছে। এখানে ঢোকার পর কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছিল, মনে হচ্ছিল তারা যেন এখনও আছে। অ্যাকচুয়ালি আমিও তো স্কুলে পড়ার সময় অনেক কথাই বলেছিলাম, বাবা মা যখন বলতো তখন এগুলোকে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু আজ যেন সব কিছুই অন্যরকম লাগছিল। প্রতিটি দেওয়ালি যেন বলতে চাইছিল ত্রেতাযুগের কত অজানা তথ্য। কথিত আছে সারা বিশ্বে যত ক্ষত্রিয় আছে তাদের নাশ করার জন্যই পরশুরাম এই তাঙ্গি ধারণ করেন। সব ক্ষত্রিয়দের মেরে ফেলার পর তিনি এই পাহাড়ে এসেই তার এই অস্ত্র ত্যাগ করেন। অনেক গল্প, অনেক ইতিহাসই লুকিয়ে আছে এই মন্দিরে। তবে এই যে তাঙ্গিটা দেখতে পাচ্ছেন, এর অনেকটা অংশই কিন্তু মাটির নিচে। মাটিতে থাকা সত্ত্বেও এত বছর ধরে কী করে তাতে জং ধরেনি, এটাই সবথেকে বড় কোশ্চেন। অনেকবার অনেকেই কিন্তু প্রচেষ্টা করেছিল এটিকে মাটি থেকে বার করার, কিন্তু প্রত্যেকেই অপঘাতে নিজের জান খুইয়েছে। সো দ্য লিস্ট প্রায়োরিটি ডেস্টিনেশন আমাদের জন্য মানে সত্যি একটা ড্রিম কাম ট্রু। মানে বলে না, আমরাও ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি এটাও কোনো নর্মাল শিব মন্দির হবে, কিন্তু এখানে এসে নিজের হিস্ট্রিটা আসলেই জানতে পারলাম। আমি জানি অনেকে আমার হয়তো কমেন্টে বলবে যে এটা মাইথোলজি হিস্ট্রি নয়, কিন্তু এই ওক কালচার বলো বা ওয়েস্টার্ন বুকস থেকে কালেক্টেড এডুকেশন দিয়ে এসবকে এক্সপ্লেন করা যাবে না। যদি সত্যি এটা অনলি মাইথোলজি হতো তাহলে এই অস্ত্রগুলো কোথা থেকে এলো? এত লাখ লাখ বছর আগেকার অস্ত্র, তার মধ্যে একটা ফোঁটা জং নেই, কিচ্ছু নেই। মন্দির থেকে বেরিয়ে খেতে বসেছিলাম ঠিকই, তবে মনের মধ্যে তখনও যেন কয়েকটা কোশ্চেন কন্টিনিউ ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আসলে তো তাঙ্গিটা দেখে মনে হচ্ছিল একটা ডিঅ্যাসেম্বলড ভাবে পড়ে আছে। তাহলে যদি অর্ধেকটা ভেতরে থাকে আর ওটা যদি অ্যাসেম্বল করা হয়, তাহলে ভাবো ওটা কত বড় ছিল। আমি জানি না এত কোশ্চেনের আদৌ আমি উত্তর খুঁজে পাবো কি না, তবে চেষ্টা নিশ্চয়ই করব। আর তবে এইটুকু বলে রাখলাম, এইখানে আবার আমাকে আসতে হবে, কারণ এইখানের একটা অদ্ভুত ভাইব আছে যে তোমাকে বারবার টানবে। তাই এবারের মতো না হয় টাইম কম ছিল বলে বেশিক্ষণ কাটাতে পারলাম না, তবে পরের বার এসে নিশ্চয়ই চেষ্টা করব এখানকার ব্যাপারে আরও অনেক কিছু জানার। কয়েকটা লোকালের সঙ্গে কথাও বলেছিলাম, কিন্তু তারাও সব কিছু বলতে পারেনি। দেখা যাক পরের বারের সময়টা কখন হয়। কি তোমাদের মনেও অনেক প্রশ্ন জাগছে তো? তবে বিশ্বাস করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। এরকম আরও অনেক জায়গা তোমাদের ঘোরাবো, আর আরও অনেক প্রশ্নের হয়তো উত্তর আমি খুঁজে এনে দিতে পারবো না, সেটা হয়তো আমার নিজের ক্যাপাবিলিটির বাইরে,
কিন্তু চেষ্টা করব যতটা পারা যায় লোকের মধ্যে এই ধরনের জায়গাগুলোকে আরও বেশি মেনস্ট্রিম করা। শুধু তো এই লাদাখ মানালি এইসব ঘোরালে হবে না, নিজের ইতিহাসটাকে জানাটাও অনেক একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। চলো এবার রাস্তার দিকে মন দেওয়া যাক। ঘড়িতে তখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর আমাদের অলমোস্ট তখনও 150 কিলোমিটার মতো বাকি। রাঁচি ঢুকতেই আকাশটা কেমন যেন অদ্ভুতভাবে নীল থেকে ধূসর হতে শুরু করেছিল। যতই এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে যেন আকাশটা আরও কালো হয়ে উঠছিল। তারপর কিছুটা এগিয়ে যেতেই নেমে গেল ঝেঁপে বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টিতে চালানোর পর দেখতে পাই যে হাওয়া প্রচণ্ডই বেড়ে যাচ্ছিল, আর এইভাবে বাইক চালানো খুবই রিস্কি হয়ে যাচ্ছিল, যেন হ্যান্ডেল পুরো কেঁপে অন্যদিকে ঘুরে যাচ্ছে। তাই একটা শেডের তলায় দাঁড়ালাম। বৃষ্টি আর হাওয়ার রেস যতটাই বাড়ছিল আমার মাথার ওপরের অ্যাসবেস্টাসটা ততটাই যেন জোরে নড়ছিল। আর ঠিক তখনই আমি যখন অন্যদিকে চলে গেলাম, দেখো কি হলো। হ্যাঁ ঠিকই, সেদিন হয়তো কপালটা আমার আর আমার বাইকের খুবই হয়তো ভালো ছিল, তাই সময় মতো ওখান থেকে সরে গেছিলাম, না হলে জানি না কী হতো। ফাইনালি অলমোস্ট আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যখন বৃষ্টিটা একটু কমলো, তখন আমরা আবার নিজের বাড়ির দিকে যেতে থাকলাম। তো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, আর পারলে শেয়ার করে দিও, আর মনে থাকলে চেষ্টা করো সাবস্ক্রাইব করে দেওয়ার। বাই।